ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আলোচনা করব মার্কসিজমের ধারণাটা সহজ বাংলায় তরুণ তরুণী এবং ছাত্রছাত্রীদের জন্যে। আমার এই কথা শুনে অনেকে আপনারা হই হই করে উঠবেন, আরে মশাই কমিউনিজম বা মার্কসিজম কোথায় আছে? হেবেলস দূরবীন দিয়ে কোথাও কোনো কমিউনিস্টকে দেখা যাচ্ছে না। আমি তাদের বলবো, ধৈর্য ধরুন, মার্কসিজম অচল হয়ে যায়নি। আপনি যখনই কোনো অবিচার, অন্যায়, ইনইকুয়ালিটি দেখতে পাই, শোষণ দেখতে পাই, তখনই আমাদের মধ্যে মার্কসের ভাবনা উদয় হয়। এমন একজন মানুষ পাওয়া যাবে না, শিক্ষিত বা অল্প শিক্ষিত, যিনি মার্কসের ভাবনায় কখনো না কখনো উদ্দীপ্ত হয়েছেন। অতএব এটা অচল হবার জিনিস নয়। আর আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, আরে মার্কসের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী কমিউনিজমই পৃথিবীতে কোনো দিন আসেনি, কোনো দেশে কমিউনিজম হয়নি। আর কমিউনিস্টের জন্ম হবে কোথায়? কানা ছেলের নাম পদ্মলোচন যেমন, সেরকম জ্যোতি বসু, কারাত, ইয়েচুরি, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, এরাও ওই রকম কমিউনিস্ট। এরা কমিউনিস্টের কও না। এদের সাথে নেই সর্বহারা শ্রমিক মজদুরদের কোনো আত্মিক যোগ। এরা সংসদীয় ব্যবস্থায় ভোট ব্যবসায় লিপ্ত। ভোটে একটা সংসদীয় সিট জেতার জন্যে কখনো কংগ্রেসের সাথে জোট করছে, কখনো আইএসএফের সাথে জোট করছে। এদের কমিউনিস্ট বলবেন না, তাহলে কমিউনিস্ট ধারণাটাই ভুল ব্যাখ্যা হবে। আসুন আমরা কমিউনিজম সম্বন্ধে একটু বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন মার্কস কী বলতে চেয়েছেন। প্রথমে মার্কসের একটু পরিচয় দেওয়া যাক। মার্কস হচ্ছেন জার্মান ফিলোসফার, দার্শনিক, অর্থনীতিবিদ। তিনি তার বক্তব্য এবং চিন্তা ভাবনার জন্যে জার্মান থেকে বিতাড়িত হন। তারপরে ফ্রান্স, বেলজিয়াম থেকেও তিনি বিতাড়িত হন। তারপরে ইংল্যান্ডে তাকে আশ্রয় দেওয়া হয়। তার বিখ্যাত কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হয় এবং 1867 থেকে 1894 খ্রিস্টাব্দের ভিতর তার দাস ক্যাপিটাল বিভিন্ন খণ্ডে প্রকাশিত হয়। তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন অ্যাথিস্ট। আর তার সুহৃদ, আজীবন বন্ধু, তিনিও জার্মান স্কলার, অ্যাঙ্গেলস, এই সমস্ত তার চিন্তা ভাবনা সংকলিত করেছেন এবং তাদের দুজনের নামেই এগুলো প্রকাশিত হয়েছে। এবং মার্কসের সময়কালটা একটু বোঝা দরকার। কেন তিনি এই ভাবনায় এলেন? কি তাকে অনুপ্রেরণা দিল? কোন অনুপ্রেরণার ফলে তিনি শ্রমিক শ্রেণীর কথা, সর্বহারার শাসনের কথা বলতে লাগলেন? তখন 19বিংশ শতাব্দীর মধ্যভাগ, শিল্প বিপ্লবের জোয়ার তখন পুরোদমে এসেছে। ইংল্যান্ডে বয়ান শিল্পের চরম উন্নতি ঘটেছে। বড় বড় যন্ত্র এসে গেছে, সেই যন্ত্রে উৎপাদন হচ্ছে, আর সেই উৎপাদনে সাহায্য করছে অসংখ্য শ্রমিক। তিনি সেই শ্রমিক মহল্লায় যেয়ে, কারখানায় যেয়ে তারা দেখেছেন শ্রমিকদের কী দুর্বিষহ অত্যাচার এবং করুণ অবস্থার ভিতর জীবন কাটাতে হতো।
তাদের এমনভাবে মজুরি দেওয়া হতো, আপনি আজকে কাজ করে কালকে যদি কাজ না করতে আসেন তাহলে আপনার কালকে খাওয়া হবে না। কিন্তু তাদের পরিশ্রমের বিনিময়ে পুঁজিপতিদের প্রাসাদের জাঁকজমক ক্রমাগত বাড়তে থাকলো, তাদের ধন দৌলত ক্রমাগত বাড়তে থাকলো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার ভাবনা এলো শ্রেণীহীন সমাজ, যেখানে ধনী দরিদ্র কেউ থাকবে না, যেখানে সম্পত্তি হবে জনগণের, প্রাইভেট প্রপার্টির কোনো কনসেপ্ট থাকবে না, যেখানে ঈশ্বরের কোনো ভাবনা থাকবে না। এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় এলো। তারই প্রকাশ কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটালে। তা মার্ক্সের আলোচনা করার আগে একটু বলে নেওয়া দরকার গৌরচন্দ্রিকায় যে অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। এই অ্যাডাম স্মিথ ছিলেন ফ্রি মার্কেটের পক্ষে। তিনি বলেছিলেন সম্পদ প্রাইভেট প্রপার্টি হিসেবে থাকবে, সম্পদের অধিকার জনগণের থাকবে, প্রাইভেট প্রপার্টির ধারণা, এবং সেখানে চাহিদা যোগানের ভিত্তিতে বাজার নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ ধনতন্ত্রের প্রথম প্রবক্তা এবং ভগবান ধরে নেওয়া হয় অ্যাডাম স্মিথকে। এদিকে আবার জন লক তিনি বললেন জনগণের প্রত্যেকের লাইফ, লিবার্টি এবং প্রপার্টির অধিকার থাকবে। তিনি সেই জন্যে তাকে বলা হচ্ছে লিবারিজমের প্রবক্তা, উদারপন্থী। তিনি বলছেন প্রত্যেকের জীবন জীবিকা সম্পদের অধিকার থাকবে। আবার অনেক পরে এলেন কেইন্স। 1930-এর গ্রেট ডিপ্রেশন কেইন্সের আমলে, কেইন্স দেখেছেন। তিনি তখন বললেন না না, এসব হবে না, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকারের ইন্টারভেনশন আরও বেশি করে শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে থাকা দরকার, না হলে আর্থিক উন্নতি ঘটবে না এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে অর্থনীতি। সেই জন্যে তিনি বললেন যে সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং তাকে ইন্টারভেনশন করতে হবে। আর মার্ক্স থিওরিতে মার্ক্স বলছেন যে প্রাইভেট প্রপার্টির কোনো কনসেপ্ট থাকবে না। কমিউনিজমের অর্থ হচ্ছে কমন, অর্থাৎ প্রপার্টি হবে কমন, জনগণের, সকলের, কারোর ব্যক্তিগত সম্পত্তি হবে না। ব্যক্তিগত মালিকানার কনসেপ্ট তিনি বাতিল করলেন। তিনি বললেন সমাজে বা অর্থনীতিতে একটি মাত্র শ্রেণী থাকবে, যারা সর্বহারা শ্রেণী, শ্রমিক শ্রেণী। কোনো অসাম্য সেখানে থাকবে না। তারপরে তিনি বললেন ক্লাসলেস সোসাইটি হবে, তারপরের ধাপে হবে স্টেটলেস সোসাইটি। সরকার বলে কিছু থাকবে না, ওয়ার্কার অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে শ্রমিকরা। তাহলে মার্ক্সের চিন্তা আমরা বুঝলাম। এবং তিনি বললেন যে ধনতন্ত্রের ভিতরই থাকবে, পুঁজিবাদের ভিতরই থাকবে পুঁজিবাদের মৃত্যুর গোপন রহস্য। নিজেই সে একদিন ভেঙে পড়বে, পুঁজিবাদের প্রাসাদ নিজের থেকে ভেঙে পড়বে, আর শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এই পুঁজিবাদের প্রাসাদকে ভেঙে ফেলবে। এই মোটামুটি মার্ক্সের, অ্যাঙ্গেলসের ধ্যান ধারণা।
আমরা এই আলোচনাকে একটু সিস্টেমেটিক্যালি আলোচনা করবার জন্যে ছাত্রদের আমরা কয়েকটি খণ্ডে আলোচনাটা করব। প্রথম হচ্ছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। তারপরে তিনি বলছেন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, দান্দিকতা। 3 নম্বরে তিনি বলছেন শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। 4 নম্বরে বলছেন উদ্বৃত্ত তত্ত্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট মার্ক্সের, সারপ্লাস ভ্যালু। অর্থনীতিবিদ রিকার্ডো এ সম্বন্ধে তার ধারণা ব্যক্ত করেছেন। তারপরে আসছে বিপ্লব, থিওরি অফ রেভুলেশন। 6 সোশ্যালিজম, সবশেষে কমিউনিজম। এই কটি ভাগে, 7টি ভাগে আমরা আলোচনাকে ভাগ করছি বোঝার সুবিধার জন্য। 1 নম্বর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্স ছিলেন ইতিহাসের একনিষ্ঠ ছাত্র এবং এ ব্যাপারে জার্মান দার্শনিক হেগেলের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। হেগেল যদিও ঈশ্বরে বিশ্বাস করতেন, মনে করতেন রাষ্ট্রটা হচ্ছে স্টেট অফ গড, সে কোনো ভুল করতে পারে না, এরকম তার একটা ধারণা ছিল। তিনি কিন্তু ইতিহাসের ব্যাপারে তিনি বলেছেন যে একটা আইডিয়াস যায় আর একটা আইডিয়াস আসে, একটা আইডিয়াস যাচ্ছে আর একটা বেটার আইডিয়াস আসছে। ইতিহাস বহতা নদীর মতো শুধু বয়ে যাওয়া না, তার অনেক উত্থান পতন, সেটাকে বুঝতে হবে ইতিহাস পড়তে গেলে। এবং এই জায়গায় তিনি বস্তুবাদ বলতে তিনি আইডিয়াকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। হেগেলরা যেমন আইডিয়াস, অনুভব, বিশ্বাস, এসবকে গুরুত্ব দিয়েছিলেন, তিনি একে গুরুত্ব দিচ্ছেন না, তিনি বস্তুবাদকে গুরুত্ব দিচ্ছেন, ম্যাটারকে। এখানে ম্যাটার বলতে কিন্তু বুঝতে হবে উৎপাদনের উপকরণ, প্রধানত 3টে: জমি, লেবার মানে শ্রমিক, পুঁজি। এই হচ্ছে উৎপাদনের উপাদান। তিনি বলছেন যে সমাজে চিরকাল এই ডায়ালেক্ট, এই দান্দিকতা, দ্বিতীয়টায় যেটা বলছি ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ এই দ্বন্দ্ব থেকেই সমাজের বিবর্তন, সমাজের উন্নতি ঘটছে। যেমন তিনি বলছেন স্লেভ সিস্টেম, সেখানে কে মাস্টার, কাকে এক্সপ্লয়েট করছে? স্লেভকে। তাই মাস্টার স্লেভ, এর ভিতরে একটা দ্বন্দ্ব। এই দান্দিকতা থেকে উত্তরণ ঘটছে আর একটা নতুন ব্যবস্থায়, সেখানে কে? ফিউডাল লর্ড, সামন্ততন্ত্র। ফিউডাল লর্ড সে জমির সব মালিক, আর জমি চাষ করছে কারা? ফার্মাররা, তারা একটা অংশ পায়। এই ফিউডাল লর্ড ফার্মার্স, এটা একটা দ্বন্দ্ব, লড়াই। তারপরে যখন পুঁজিবাদ আস্তে আস্তে প্রসার ঘটছে, পুঁজিপতিরা ভাবলো সামন্ততন্ত্র থাকলে তো আমি জমি পাবো না, আর জমি না পেলে কারখানা করব কেমন করে। দ্বন্দ্ব শুরু হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থার সাথে পুঁজিবাদের। এই পুঁজিবাদী ব্যবস্থা যে যখন এলো, তখন আমরা দেখছি পুঁজিপতি ভার্সাস ওয়ার্কার। পুঁজিপতিরা এক্সপ্লয়েটার আর এক্সপ্লয়েটেড হচ্ছে ওয়ার্কাররা। তাহলে ইতিহাসের এই যে বস্তুবাদ,
সেখানে কোনো ঈশ্বরের ধারণা, কোনো অলৌকিক ধারণা কথা বলা হয়নি। সেখানে এই দ্বন্দ্বের কথা বলা হয়েছে। এবং মার্কস বলছেন যে এই শোষণহীন সমাজ, আমি যেটা বলতে চাইছি, মানে মার্কস বলছেন সেটা তোমরা দেখো, যখন প্রিমিটিভ এজ ছিল তখন কিন্তু রিয়েল মিনিংয়ে কমিউনিজম ছিল। সেখানে কোনো শোষণ ছিল না, সেখানে কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না, সেখানে মানুষের শিকার করত, খাবার আনতো, বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী তারা থাকতো, তারা শিকার করে খাবার আনতো, গাছের ফল পেড়ে আনতো, সবাই মিলে ভাগ করে খেত। গুহাতে তারা সবাই একসাথে থাকতো। সেখানে প্রাইভেট প্রপার্টির কোনো কনসেপ্ট ছিল না। প্রাইভেট প্রপার্টির ধারণা যখন থেকে শুরু হলো তখন থেকে এক্সপ্লয়টেশন বা শোষণের ইতিহাস শুরু হলো। তাহলে আমরা বস্তুবাদ, ইতিহাসের বস্তুবাদ বুঝলাম, ডায়ালেক্ট বুঝলাম। ডায়ালেক্টে বলছে যে প্রতিটা সমাজের প্রতিটা ক্ষেত্রে পরিবারের সাথে পরিবারের এক সদস্যর সাথে আর এক সদস্যের যে দ্বন্দ্ব, ডায়ালেক্ট মানে কি? ডিবেট। কিসের ডিবেট? অতিপ্রাকৃত বিষয়, ঈশ্বর বিষয়ে কোনো দ্বন্দ্ব না। তিনি এসব দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছেন না। যে আমাদের যৌথ পরিবার ভেঙে গেছে কি আদর্শের জন্যে? সব কিছুই ওই ম্যাটার, উৎপাদনের উপকরণ, অর্থাৎ অর্থ, মানি ইজ দ্য ম্যাটার। এই কারণেই সমস্ত ব্যবস্থা ভেঙে যাচ্ছে। তিনি সেটাই দেখিয়েছেন যে ইতিহাস এবং এই দান্দিকতা এ সমস্তই হচ্ছে ওই ম্যাটারকে, অর্থাৎ উৎপাদনের উপকরণ কেউ বেশি দখল করছে, ব্যক্তি মালিকানায় নিয়ে নিচ্ছে, আর এক শ্রেণীর লোক বঞ্চিত থাকছে। এই ব্যবস্থাটাই তিনি তার লেখনী দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। মার্কসের ভাষায় তার তত্ত্বটা খুব সংক্ষেপে তিনি বলেছেন, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। অর্থাৎ মার্কসিজম বা কমিউনিজমের ব্যাপারটা কী হবে? আপনি আপনার সামর্থ্য মতো শ্রম দান করবেন, আপনার প্রয়োজনের মতো, অর্থাৎ নিডস, আপনার প্রয়োজন যেটুকু সেটুকু আপনি পাবেন। এখানে কোনো অ্যাকুমুলেশনের জায়গা নেই, প্রফিট অ্যাকুমুলেশনের কোনো জায়গা নেই। আপনি শ্রম দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আর আপনার প্রয়োজন যেটুকু, নিডস যেটুকু, সেটুকুই পাবেন, নিডসের বেশি পাবেন না। এটাই হচ্ছে মার্কসের মূল বক্তব্য। এ নিয়ে তিনি আরও অনেক কথা বলেছেন হিস্ট্রির বিষয়, যে এক একটা সময় এক একটা থিসিস আসছে, তার এগেনস্টে অ্যান্টিথিসিস আসছে, তারপরে সেটা সিনথেসিস হচ্ছে। এভাবেই ইতিহাস এগিয়ে চলেছে, সেটা ভালোর দিকে ক্রমাগত যাচ্ছে। এবং তারপরে একদিন পুঁজিপাতের অবসান হবে, সাম্যবাদ আসবে, সমাজতন্ত্র আসবে, তারপরে সাম্যবাদ আসবে। এই হচ্ছে ওনার বক্তব্য। উনি বাস্তব চক্ষে যা দেখেছিলেন 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন কারখানায়, যে সমাজে বেসিক্যালি দুটো শ্রেণী। এক হচ্ছে প্রোলেটারিয়েট, অর্থাৎ সর্বহারা, যাদের কোনো অ্যাসেট নেই, আর এক হচ্ছে পুঁজিপতিরা, ক্যাপিটালিস্ট। এছাড়া সমাজে আর কোনো কিছু নেই। এবং তিনি বলছেন এই শ্রেণী থাকলেই শ্রেণী সংগ্রাম শুরু হবে একদিন। এটাকে বুঝতে হবে। তিনি সর্বহারা কাদের বলছেন? যাদের কোনো কিছু নেই। ওই আজকে কাজ করলে আজ খেতে পারবো, কাল যদি আমি কাজে না যাই কাল খেতে পারবো না। এরকম অবস্থাটাই হচ্ছে
প্রোলেতারিয়েট বা সর্বহারা, এরাই বিপ্লব আনবে। আমি আপনি যারা 50,000, 60,000, 1,00,000 টাকা মাইনে পাই, আমাদের ভয় আছে। যে জন্যে মার্কস বলেছেন যে কৃষকরা এই আন্দোলনে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে না, কেননা তাদের প্রত্যেকের কিছু না কিছু জমি আছে, কেউ কিছু হারাতে চায় না, কিছু লুজ করতে চায় না। যার কিছু নেই, আপনার হারাবার কিছু নেই, ইউ হ্যাভ নাথিং টু লুজ, ইউ ক্যান লুজ ইউর চেইন অনলি। আপনার শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। এরকম ব্যক্তিরাই সংগ্রামের আসল মুখ হবে, আন্দোলনের আসল মুখ হবে। এবার আসি মার্ক্সবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেটা হচ্ছে সারপ্লাস ভ্যালু, যে কী করে পুঁজিপতিরা এত অর্থ তৈরি করছে, ক্যাপিটালিজমের ভিত্তিটা কী, সেটা বুঝতে হলে সারপ্লাস ভ্যালুটা বুঝতে হবে। এই সারপ্লাস ভ্যালুর ব্যাপারে অর্থনীতিবিদ রিকার্ডো তার একটা ধারণা আগেই ছকে দিয়েছিলেন। তার উপর দাঁড়িয়ে মার্ক্স দেখালেন কি করে এই সারপ্লাস ভ্যালু বা প্রফিট তৈরি হচ্ছে। একজন শ্রমিক যে শ্রমদান করছেন এবং তার পরিবর্তে তিনি যে প্রোডাক্টটা তৈরি করছেন, তিনি যা পাচ্ছেন এবং ওই প্রোডাক্টটার এক্সচেঞ্জ ভ্যালু, বিক্রয় মূল্য যা, তা আকাশ পাতাল তফাৎ। তিনি হয়তো দিনে 50 টাকা সে একটা প্রোডাক্ট তৈরি করলে পাচ্ছেন, সেই প্রোডাক্টটা বাজারে হয়তো 500 টাকায় বিক্রি হচ্ছে। এবার পুঁজি এবং অন্য খরচ বাদ দিলে মালিকের হয়তো ওই একটি প্রোডাক্টে 300 টাকা লাভ থাকছে। অর্থাৎ তিনি যে পুঁজি ঢাললেন ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য হয়তো 100 টাকার টোটাল খরচ হলো, সেটা বিক্রি করে তার 200 টাকা লাভ হলো, কিন্তু তার পুঁজি যে 100 টাকার জন্য সে লাভ পাচ্ছে 200 টাকা, কিন্তু লেবার যে ওই প্রোডাক্টটা তৈরি করলো সে কিন্তু মাত্র পেল 50 টাকা। মার্ক্সের বক্তব্য ছিল ওই সারপ্লাস ভ্যালুর কিছু অংশ শ্রমিকের কোঠায় ঢোকা উচিত ছিল। এটাকেই সারপ্লাস ভ্যালু বা প্রফিট বলছে, এবং এটাই হচ্ছে পুঁজিবাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক, এবং পুঁজিবাদের প্রাসাদ তৈরি হচ্ছে এই সারপ্লাস ভ্যালুর উপর। এটা ঘটনা, এই যে সারপ্লাস ভ্যালু, এটা যদি মালিক না পায় তাহলে নতুন নতুন কারখানা তৈরি হবে না, সে তো ওই সারপ্লাস ভ্যালু দিয়ে আর একটা কারখানা তৈরি করবে, সেখানে আরও কিছু শ্রমিক কাজে যোগ দেবে। কিন্তু তিনি বলছেন সে করুক, কিন্তু এর একটা বড় অংশ শ্রমিকের পাওনা। তার কারণ সে সারাদিন যে পরিমাণ শ্রম দান করেছে তার পরিবর্তে তাকে যা দেওয়া হচ্ছে সেটা অতি নগণ্য। প্রোডাক্টের এক্সচেঞ্জ ভ্যালুর অনুপাতে তার প্রাপ্য খুবই নগণ্য। এর থেকেই সারপ্লাস ভ্যালুর জন্ম হচ্ছে। বিষয়টা কি বোঝাতে পারলাম? এই সারপ্লাস ভ্যালুকেই প্রফিট বলা হচ্ছে, এবং ক্যাপিটালিস্টরা এই সারপ্লাস ভ্যালুকে দিয়েই তাদের প্রাসাদ তৈরি করছে। এবার আমরা আসব রেভুলেশন। মার্ক্সের ভাষায় অনুরোধ উপরোধ করে অনেক অর্থনীতিবিদ, অনেক ফিলোসফার বলেছেন যে মনের পরিবর্তন করে পুঁজিপতিদের মনের পরিবর্তন করে শ্রমিকদের কল্যাণের দিকে যাতে তারা নজর দেয় সেটা দেখতে হবে। মার্ক্স বলছেন ওসব হয় না, চেঞ্জ অফ হার্ট হয় না, ওই অ্যাপিল করে কিছু হবে না। তার জন্যে যারা প্রকৃত সর্বহারা, যারা প্রকৃত শ্রমিক, তাদের জোটবদ্ধ হতে হবে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে তাদের আন্দোলন তৈরি করতে হবে। সেই আন্দোলন স্বভাবতই
রক্তক্ষয়ী হতে পারে। তিনি বলেছেন কোনো জন্ম রক্ত বিনা হয় না। আমার আপনার মাতৃজঠর থেকে জন্মের সময় রক্তপাত ঘটেছে আমার মায়েদের। অতএব কোনো সৃষ্টি, কোনো নতুন কিছু ঘটনার জন্যে রক্তপাত অনিবার্য। মার্কস বলছেন ভায়োলেন্ট রেভুলেশন, ব্লাড ইজ দ্য মিডওয়াইফ অফ অল রেভুলেশন। এবং তিনি বলছেন এই নেতৃত্ব দেওয়ার জন্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রয়োজন নেই। বলশেভিক, রাশিয়ার বলশেভিক পার্টি বা চীনের পিপল রিপাবলিক অফ চায়না, এই রকম কোনো দলের প্রয়োজন নেই। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তারা ময়দানে নামবে, তারা মালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আন্দোলন করবে। সে আন্দোলন কোথাও শান্তিপূর্ণ হতে পারে, কোথাও রক্তক্ষয়ী হতে পারে, তবে রক্তক্ষয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি কোনো রাজনৈতিক দলকে অ্যালাউ করছেন না নেতৃত্ব দিতে, তাহলে পুরো ব্যাপারটা ঘেটে যাবে তার মনে হয়। তাহলে সেই নেতার অভিরুচির উপর সব কিছু নির্ভর করবে, সে বায়াসড হয়ে পড়বে। এই হচ্ছে তার রেভুলেশন সম্বন্ধে তার ধারণা সংক্ষেপে। তারপরে তিনি বললেন যে এই আন্দোলন বা বিপ্লবের মাধ্যমে ব্যক্তিগত প্রপার্টির অবসান হবে, জনগণের সম্পত্তি হবে, কমন প্রপার্টি হয়ে যাবে, জনগণ মালিক হবে, সর্বহারারা মালিক হবে, সমস্ত শিল্প বাণিজ্য, কল কারখানা, খনি, সব কিছুর মালিক শ্রমিকরা হবে। এই পর্যন্ত এসে তিনি বলছেন ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, সর্বহারাদের এক না একতন্ত্র। তিনি একে সোশ্যালিজম বলছেন। এ পর্যন্ত আমরা পৃথিবীতে দেখেছি, রাশিয়া, চীন, এই পর্যন্ত আমরা দেখেছি। এখানে এসে ক্লাসলেস সোসাইটি হয়ে যাবে, শুধুই সর্বহারারা থাকবে, কোনো আর অন্য কোনো শ্রেণী থাকবে না, সবাই একই বিনতে থাকবে। তারপরের ধাপটা সেটা কিছুটা কল্পনা কুসুম, সেটা অতি আশাবাদী, অপটিমিস্ট ছিলেন হয়তো মার্কস, তাই তিনি বলেছিলেন তারপরের ধাপটা হচ্ছে স্টেটলেস। সোশ্যালিজমে ক্লাসলেস হলো, কিন্তু স্টেট আছে। আমরা আগের রাশিয়াতে দেখেছি স্টেট, লেনিনের নেতৃত্বে সরকার, স্ট্যালিনের নেতৃত্বে সরকার, মাও সেতুংয়ের নেতৃত্বে সরকার, জিনপিংয়ের নেতৃত্বে চীনের সরকার। কিন্তু উনি বলছেন চরম পর্যায়ে যে সোশ্যালিজমের পরের ধাপ হচ্ছে কমিউনিজম, যেখানে কোনো স্টেটের বাউন্ডারি থাকবে না, স্টেট বলে কিছু থাকবে না। সরকার থাকলেই সে পাওয়ার দেখাবে, সে পুঁজিপতিদের পৃষ্ঠপোষকতা করবে, শ্রমিকদের উপর অত্যাচার চালাবে, যেটা আমরা স্টালিনের আমলে দেখেছি। লেনিনের আমলে আমরা দেখলাম 8 ঘন্টা কাজ এলো, সপ্তাহে 5 দিনের কাজ এলো, অনেক শ্রমিক কল্যাণমূলক কাজকর্ম তৈরি হলো, আইন হলো। কিন্তু স্টালিনের আমলে আরও উৎপাদন চাই, আরও উৎপাদন চাই, দেশকে আরও শক্তিশালী করতে হবে, শ্রমিকদের আরও বেশি খাটানো শুরু হলো। মহামারী লেগে গেল দেশে, মহামারীতে লক্ষ লক্ষ রাশিয়ান মারা গেল স্টালিনের জামানায়। তিনি তাই বলছেন স্টেট থাকলে হবে না, স্টেটের অস্তিত্ব বিলোপ করতে হবে।
তাহলেই প্রকৃত কমিউনিজম আসবে। অতএব কমিউনিজম কিছুটা আকাশকুসুম, ইউটোপিয়ান, বাস্তবে এটা সম্ভব হয়তো হবে না কোনো কালে। অতএব যারা নিজেদের কমিউনিস্ট বলে তাদের সেটা বলার অধিকার আছে কিনা সেটা আপনারা বিচার করুন। এবার আমরা পরিশেষে আসি যে মার্ক্সবাদ কি সত্যি অচল? মার্ক্সবাদ কি এখন আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে না? অর্থনীতির একটা দর্শন হিসেবে এটার কি আর কোনো মূল্য নেই? আজও মার্ক্সবাদ 19বিংশ শতাব্দীতে যেমন রিলেভেন্ট ছিল আজকেও ঠিক তেমন রিলেভেন্ট আছে। মার্ক্সবাদের অন্তিম পর্যায়ে হয়তো পৌঁছানো যায়নি, কিন্তু মার্ক্সবাদের যে পথ নির্দেশ করেছেন মার্কস এঙ্গেলস, সেটাকে আমরা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছি। এই মার্ক্সের তত্ত্বের ভিত্তিতে পৃথিবীতে আজকে শ্রমিক মজদুরদের জন্যে হাজারো আইন হচ্ছে, তাদের সুরক্ষার জন্যে, তাদের সামাজিক কল্যাণের জন্যে। সমস্ত দেশে, গণতান্ত্রিক দেশে, সমস্ত দেশে হাজারো আইন হচ্ছে। এবং মার্ক্স হয়তো কল্পনা করতে পারেননি যে একদিন পৃথিবীতে রাজতন্ত্রের অবসানের পরে সব জায়গায় ধীরে ধীরে গণতান্ত্রিক সরকার গড়ে উঠবে এবং সেই গণতান্ত্রিক সরকার কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে। মানুষের কল্যাণের কথা, গরিবের কল্যাণের কথা, শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের কথা ভাববে। তিনি হয়তো এতটা ভবিষ্যতের কথা ভাবতে পারেননি, যার ফলে কমিউনিজম আন্দোলন খুব একটা প্রসার ঘটছে না। প্রকৃত সোশ্যালিজম বা মার্ক্সিজম রাষ্ট্র তৈরি যা হয়েছিল সেগুলো ভেঙে গুড়িয়ে গেছে। নতুন করে আর সেই আন্দোলন কোথাও দেখা যাচ্ছে না। এটা খুব পরিতাপের বিষয়। এখনও পৃথিবীতে সাম্য আসেনি। এখনও হাজার হাজার কোটি কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যায়। অশিক্ষা, শিক্ষার অভাব, চাকরির অভাব, বেঁচে থাকার স্বাধীনতা তাদের নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও আজও আমরা মার্ক্সবাদের কাছে ঋণী। যখনই সমাজে অসাম্য, অরাজকতা, বৈষম্য দেখতে পাই তখনই মার্ক্সবাদের কথা মনে পড়ে। এবং এটাকে বারবার বলছি, এটা একটা মার্ক্সবাদ একটা লঞ্চ প্যাড। এই মার্ক্সের কথা শুনলে পুঁজিপতিদের রক্তে হিম শীতল হাওয়া বইতে থাকে, ভয়ে গুটিয়ে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে তারা শ্রমিকদের কিছু সুযোগ সুবিধা দিতে তৈরি থাকে। অতএব মার্ক্স অপ্রাসঙ্গিক কোনো দিন হবে না। পৃথিবীতে যতদিন অসাম্য থাকবে, মানুষের ভিতর অভাব থাকবে, ততদিন মার্ক্সবাদ বা কমিউনিজম রিলেভেন্ট থাকবে। আজও মার্ক্সবাদ শ্রমিক, কৃষক, মজদুরদের রক্তে আগুন জ্বালায়। তারা উদ্দীপ্ত হয়ে ওঠে মার্ক্সের স্লোগানে। কিন্তু মুশকিল হয়েছে কিছু সুবিধাপন্থী, বামপন্থী নেতাদের ভ্রষ্টাচার এবং ভুল পথ নির্দেশের ফলে এই আন্দোলন আজকে স্তিমিত হয়ে গেছে। আমরা ছোটবেলায় তখনও বামপন্থীরা সংসদীয় ব্যবস্থায় এত ভোটের জন্য লালায়িত ছিল না। কুঞ্চির মাথায় লাল পতাকা নিয়ে 4-5জন শ্রমিক নেতা, কৃষক নেতা, কলেজের অধ্যাপক মিছিল করে যেত। তা দেখে আমাদের রক্তে আগুন লাগতো। আজকে আর সেটা দেখি না। এদের সাথে আম জনতার কোনো সম্পর্কই নেই। এরা এই মার্ক্সবাদকে হত্যা করেছে,
তথাকথিত কমিউনিস্ট বা বামপন্থীরা। আজকে আর আপনাদের বিব্রত করব না। আপনাদের যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে টপাটপ লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে বলুন আপনি কি মার্ক্সবাদে বিশ্বাসী? মার্ক্সবাদের ধারণা কি আপনার ভালো লাগে? তার মানে এই নয় মার্ক্সবাদ মানে আমি কমিউনিস্ট হব, সোশ্যালিস্ট হব। মার্ক্সবাদ একটা আদর্শ যে সাম্য আনতে হবে। সে ব্যাপারে আপনাদের মতামত কি জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।